আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আবারও জাবেদার 6 নম্বর পর্বের শুরুতে তোমাদেরকে জানাই অর্জন কোচিং সেন্টারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এর গত পর্বে অর্থাৎ পর্ব নাম্বার 5-এ আমি তোমাদেরকে শিখিয়েছি বিক্রয় সংক্রান্ত জাবেদা। আজকে আমি তোমাদেরকে ক্রয় সংক্রান্ত জাবেদা শেখাবো। তার আগে তোমাদের বুঝতে হবে ক্রয় জিনিসটা অ্যাকচুয়ালি আমাদের যে 5টা শ্রেণী আছে হিসাবের, ওই 5টা শ্রেণীর মধ্যে কোন শ্রেণীতে পড়ে। ক্রয় করলে কি হয় ভাইয়া, তুমি যদি কোনো ক্রয় করো, কোনো পণ্য বা মাল ক্রয় করো, তাহলে কি হয়, তোমার যে প্রতিষ্ঠানের নগদ টাকা সেটা চলে যায়, অথবা তোমার একটা ব্যয় হয়। ক্রয় করলে কি হয়, ব্যয় হয়, অর্থাৎ ক্রয় জিনিসটা ব্যয় শ্রেণীর মধ্যে পড়ে। তাহলে আমরা ওই হিসাবের শ্রেণীর মধ্যে পড়েছিলাম, ব্যয় যদি বৃদ্ধি পায় তাহলে ডেবিট হয়, ব্যয় যদি হ্রাস পায় তাহলে ক্রেডিট হয়। এখন তুমি চিন্তা করো, ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, এখন তুমি তো ব্যয় হিসাব ডেবিট লিখতে পারবে না, কারণ হিসাব বিজ্ঞানে আয় ব্যয় হিসাব নামে কোনো হিসাব হয় না, অথবা পণ্য বা মাল নামে কোনো হিসাব হয় না। যেহেতু ব্যয় বৃদ্ধি পেয়েছে এখানে ক্রয় করার কারণে, কোন কারণে ব্যয় বৃদ্ধি পেয়েছে, ক্রয় করার কারণে ব্যয় বৃদ্ধি পেয়েছে। তোমাদের মাথায় সবসময় রাখতে হবে, যে কারণে ব্যয় বৃদ্ধি পায় সেই হিসাবটা ডেবিট করতে হবে। তুমি শিখেছো কি, ব্যয় বৃদ্ধি পাইলে ডেবিট, ব্যয় হিসাব ডেবিট লেখা যাবে না, তোমার যেই কারণে ব্যয়টা বৃদ্ধি পাবে সেই হিসাবটা ডেবিট করতে হবে। অর্থাৎ তুমি যখনই কোনো পণ্য বা মাল ক্রয় করবা, তোমার ব্যয় বৃদ্ধি পাবে, এর জন্য সবসময় পণ্য ক্রয় করলেই ক্রয় হিসাব ডেবিট। তার মানে কি মনে রাখবা, যে কোনো অঙ্কে পণ্য বা মাল ক্রয় থাকলেই ক্রয় হিসাব কি হবে, ডেবিট, কারণ ক্রয় একটা ব্যয়। ব্যয় কেন হয়েছে, ক্রয় করার কারণে। সেম ভাবে ধরো তুমি বেতন প্রদান করছো কর্মচারীর, এখানে একটা ব্যয় হয়েছে, ব্যয়টা কেন হয়েছে, বেতন প্রদান করার কারণে, তার জন্য বেতন হিসাব ডেবিট। ধরো তুমি প্রতিষ্ঠানে ভাড়া প্রদান করছো, এইখানে ব্যয়টা কেন হয়েছে, ভাড়া প্রদান করার কারণে, তার জন্য ভাড়া হিসাব ডেবিট হবে। এইভাবে তুমি ক্রয় সংক্রান্ত জাবেদায় মনে রাখবা, ক্রয় একটা ব্যয়, আর যখনই ব্যয় সংঘটিত হয়, ব্যয় বৃদ্ধি পায়, ওইটা ডেবিট হয়। তাহলে এইখানে ব্যয়টা কেন হয়েছে, ক্রয় করার কারণে, তার জন্য ক্রয় হিসাব ডেবিট। তাহলে আমরা মনে রাখবো সবসময় ক্রয় হিসাব ডেবিট করব। এখন ক্রেডিট কি হবে, এর জন্য আমাদের এই লেনদেনগুলো পড়ে বুঝতে হবে। দেখো, প্রথমে আমি যেহেতু এখানে লিখেছি নগদে পণ্য ক্রয় করা হলো, নগদে বলছে পণ্য ক্রয় করা হলো, পণ্য ক্রয় করা হলো এটা আছে, এর জন্য তুমি কি লিখবা, ক্রয় হিসাব ডেবিট। তাহলে এটা প্রথম জায়গাতে কি হবে, ক্রয় হিসাব, কারণ তুমি এখানে দেখছো পণ্য ক্রয় করা হলো, তার জন্য তুমি লিখতেছো ক্রয় হিসাব ডেবিট। ঠিক আছে, তুমি কি লিখতেছো, ক্রয় হিসাব ডেবিট। এখন এই পণ্যটা ক্রয় করছে কিভাবে, সেই হিসাবটাই ক্রেডিট লিখবা। পণ্যটা ক্রয় করছে কি, নগদে। নগদ তোমার কি, প্রতিষ্ঠান যেটা একটা সম্পদ, সেই সম্পদটা হ্রাস পেলে কি হয়, ক্রেডিট। তাহলে এখানে তুমি কি লিখবা, নগদান হিসাব ক্রেডিট। নগদান হিসাব কি হবে, ক্রেডিট। বুঝতে পেরেছো? তাহলে আমরা 1 নাম্বার জাবেদার পরে 2 নাম্বার জাবেদা দেখি, এখানে কি বলেছে, বাকিতে ধারে, বাকিতে ধারে অথবা মধুর নিকট থেকে 10% বার্তায় 10,000 টাকার মাল ক্রয়। বাকিতে ধারে মাল ক্রয় করলে কি হয় ভাইয়া, টাকাটা আমরা দেই না, মানে পরে দেব, আমাদের কাছে ওই টাকাটা পাবে। কে পাবে, তার নাম হচ্ছে পাওনাদার বা পদে হিসাব। আমাদের কাছে যারা টাকা পায় তাদের নাম কি, পাওনাদার বা পদে হিসাব। তাহলে তুমি আরেকটা বিষয় এখানে খেয়াল করবা, এখানে মধুর নিকট অথবা রহিম টেরাসের নিকট, মানে কোনো লোকের নিকট অথবা প্রতিষ্ঠানের নিকট থেকে কোনো কিছু ক্রয় করা হলে তুমি ধরে নিবা সেটা বাকিতে ক্রয় করা হয়েছে অথবা ধারে ক্রয় করা হয়েছে। তাহলে এরকম বাকিতে, ধারে অথবা মধুর নিকট বা যে কোনো প্রতিষ্ঠানের নিকট থেকে পণ্য ক্রয় করা হলে তাহলে কি ধরবা, ওইটা ধারে ক্রয় করা হয়েছে। তাহলে যাদের কাছ থেকে ধারে ক্রয় করি তারা আমাদের কাছে টাকা পায়, যারা টাকা পায় তাদেরকে পাওনাদার অথবা পদে হিসাব বলে। যেহেতু এখানে মাল ক্রয় করা হয়েছে, তার জন্য তুমি ডেবিট কোনটা লিখবা, ক্রয় হিসাব ডেবিট, কারণ এখানে ব্যয় হয়েছে, ব্যয়টা কেন হয়েছে, ক্রয় করার কারণে। তাহলে এটার জন্য তুমি জাবেদা প্রথমে লিখবা ক্রয় হিসাব ডেবিট। এরপর তোমাকে আমি কি বলেছি, বাকিতে ধারে, মধুর নিকট বিক্রয় করলে বাকি যে আমাদের কাছে টাকা পাবে, আমরা টাকাটা নগদ দিয়ে নেই,
তাহলে যে টাকা পাবে তার নাম পাওনাদার, তার জন্য এখানে পাওনাদার হিসাব ক্রেডিট হবে। পাওনাদার হিসাব ক্রেডিট। শুধু ধারে বা বাকিতে পণ্য ক্রয় থাকলে তুমি পাওনাদার হিসাব ক্রেডিট লিখতে পারো, কিন্তু এরকম যদি মধুর নিকট থেকে অথবা রহিমের নিকট থেকে পণ্য ক্রয় থাকলে পাওনাদারের পাশে তোমার লিখতে হবে, ধরো এইখানে ব্র্যাকেট দিয়ে লিখতে হবে মধু, মানে পাওনাদারের নাম কি মধু, মানে এই পাওনাদারের পাশেই তোমার লিখতে হবে। এই পাওনাদারের পরিবর্তে তুমি কি লিখতে পারো, প্রদেয় হিসাব। ঠিক আছে, তুমি পাওনাদার হিসাবও লিখতে পারো অথবা প্রদেয় হিসাবও লিখতে পারো। তাহলে এরকম বাকিতে ধারে অথবা কোনো প্রতিষ্ঠানের নিকট থেকে পণ্য ক্রয় করলে ক্রয় হিসাব হবে ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট অথবা পাওনাদার হিসাব ক্রেডিট। আশা করি এটাও তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এরপরে তোমরা পরবর্তী এন্ট্রিটা বা লেনদেনের দিকে খেয়াল করলে দেখবা এখানে বলছে স্বীকৃত বিলের মাধ্যমে পণ্য বা মাল ক্রয়। তাহলে তুমি এখানে দেখতে পারতেছো পণ্য বা মাল ক্রয় আছে, অর্থাৎ ব্যয় সংগঠিত হয়েছে, তার জন্য ক্রয় হিসাব ডেবিট, ক্রয় হিসাব ডেবিট। আর এখানে কিভাবে পণ্যটা ক্রয় করেছে, একটি স্বীকৃত বিলের মাধ্যমে, অর্থাৎ ওই বিলে তুমি প্রতিশ্রুতি দিয়েছো যে একটা নির্দিষ্ট তারিখের মধ্যে তুমি যত টাকার পণ্য ক্রয় করেছো সেই টাকাটা তুমি তাকে ফেরত দিয়ে দিবে একটা বিলের মাধ্যমে। অর্থাৎ এটা একটা হচ্ছে প্রদেয় বিল, তুমি যেই বিলের মাধ্যমে পরবর্তীতে টাকাটা পরিশোধ করবা, যে বিলের মাধ্যমে তুমি পরবর্তীতে কি করবা, টাকাটা পরিশোধ করবা, এটা হচ্ছে কি ওই বিলটা তুমি দোকানদারকে দিয়ে আসছো বা যার কাছ থেকে পণ্য ক্রয় করেছো তাকে দিয়ে আসছো, বলছো এই বিলটার মাধ্যমে আমি প্রতিশ্রুতি দিলাম আমি যেই টাকার পণ্যটা এখন নিলাম এটা এই তারিখের মধ্যে আপনাকে পরিশোধ করব। তাহলে ওইটা একটা প্রদেয় বিল, মানে ওই বিলের মাধ্যমে তুমি বুঝাইতে চাচ্ছো টাকা পরে দিবা, আর দিতে হইলে ওইটা কি একটা দায় বৃদ্ধি পেলে কি হবে, ক্রেডিট। এটার জন্য একটা ক্রয় হিসাব ডেবিট লেখলা, এখন ক্রেডিট কি হবে, যেহেতু বিলের স্বীকৃতি দিছো মানে টাকাটা তোমার ওই বিলের মাধ্যমে প্রদান করতে হবে, তার মানে এটা প্রদেয় বিল হিসাব ক্রেডিট, তুমি প্রদেয় বিলের মাধ্যমে ক্রয় করছো, প্রদেয় বিল হিসাব ক্রেডিট। ওকে, এরপরে আমরা যদি পরবর্তী এন্ট্রিটা দেখি অথবা লেনদেনটা দেখি, এখানে কি বলেছে দেখো, বিক্রয়ের উদ্দেশ্যে আসবাবপত্র ক্রয়। ওকে, এখানে আমরা যাই বিক্রয় করি অথবা আমাদের প্রতিষ্ঠানে আমরা যা ক্রয় বিক্রয় করি, অর্থাৎ তোমার ব্যবসাটা যা নিয়ে ওইটা হচ্ছে একটা পণ্য অ্যাকচুয়ালি। তাহলে বিক্রয়ের উদ্দেশ্যে যদি আসবাবপত্র ক্রয় করে সে তো পণ্যই ক্রয় করছে, আর পণ্য ক্রয় করলে কোন হিসাব ডেবিট হবে, ক্রয় হিসাব ডেবিট। এরপর এখানে তো বলে নাই নগদে ক্রয় করছে নাকি বাকিতে ক্রয় করছে, কিছুই বলে না। এরকম বাকিতে ধারে বা প্রদেয় বিল এরকম কিছু না বললে ধরবো এটা নগদেই ক্রয় করছে, ক্রয় হিসাব ডেবিট লিখছো। আর এখানে আমরা ধরলাম যেহেতু কিছুই বলে নাই নগদে ক্রয় করা হয়েছে তার জন্য নগদান হিসাব ক্রেডিট। কিভাবে ক্রয় করছে, নগদে, তার জন্য নগদান হিসাব কি হবে, ক্রেডিট। নগদ একটা সম্পদ, ক্রয় করার কারণে নগদ সম্পদটা হ্রাস পেয়েছে তার জন্য নগদান হিসাব ক্রেডিট। এরপরে এটা আশা করি বুঝতে পেরেছো। এরপরের লেনদেনটা দেখো, এখানে বলছে চেকের মাধ্যমে 15% ভ্যাট সহ পণ্য ক্রয়। এখানে বলছে পণ্য ক্রয় 69,000 টাকা। তাহলে তোমরা জানো আমরা যদি পণ্য ক্রয় করি আমাদের কি হয়, ব্যয় সংগঠিত হয়। আর ব্যয় সংগঠিত হলে তোমরা সব সময় যেই কারণে ব্যয়টা হয়েছে ওইটা হিসাব ডেবিট লেখো। তাহলে এখানে পণ্য ক্রয় করছে তার জন্য ক্রয় হিসাব ডেবিট, কারণ ক্রয়ের কারণে মূলত ব্যয় হয়েছে, ক্রয় হিসাব ডেবিট। আর এখানে কিসের মাধ্যমে, চেকের মাধ্যমে। আচ্ছা, চেকের মাধ্যমে যদি পণ্য ক্রয় করো তাহলে কি তোমার ব্যাংকে থেকে টাকা হ্রাস পাবে, ব্যাংক একটা সম্পদ, ব্যাংকে থেকে টাকা হ্রাস পেলে অর্থাৎ সম্পদ হ্রাস পাবে, তাহলে সম্পদ হ্রাস পেলে ক্রেডিট। তাহলে এখানে তুমি ব্যাংক হিসাব ক্রেডিট লিখবা, ব্যাংক হিসাব ক্রেডিট। এখানে তুমি দুইটা জিনিস বুঝতে পারলে, একটা হচ্ছে ডেবিট আর একটা হচ্ছে ক্রেডিট হবে। এখন তুমি একটু খেয়াল করো, এখানে একটা কি বলছে, ভ্যাট সহ পণ্য ক্রয়। আচ্ছা, যখন তুমি পণ্য ক্রয় করো তখন ওই পণ্যের উপরে কিন্তু ভ্যাট দিতে হয়। তাহলে এখানে ভ্যাট সহ 69,000 পণ্য ক্রয় বলতে বুঝেছি এখানে ক্রয় মূল্যর সাথে ভ্যাটটা যুক্ত আছে। এখন তোমার ভ্যাটটা বের করতে হবে। তুমি ভ্যাটটা কিভাবে বের করবা, সবসময় আমরা বলেছি এর আগেও, বিক্রয়ের সময়ও আমরা ভ্যাট বের করছি। কোনো টাকার উপরে যদি ভ্যাট বের করতে হয় যত % ভ্যাট বলবে ওই টাকার সাথে তত গুণ এবং 100 তত দিয়ে ভাগ। অর্থাৎ এখানে 69,000 উপরে ভ্যাট হবে, তাহলে 69,000 গুণ দিবা, কত % ভ্যাট বলছে,
এখানে তোমার 15% ভ্যাট বলছে, তাহলে তুমি 15 দিয়ে এটাকে গুণ করবা আর 115 দিয়ে ভাগ করবা। তাহলে তুমি দেখবে এখানে 9,000 টাকা বের হবে। এই 9,000 টাকা হলো ভ্যাট, অর্থাৎ এই 69,000 থেকে 9,000 টাকা ভ্যাট হলে তোমার 60,000 টাকা হলো ক্রয় মূল্য। অর্থাৎ তুমি ক্রয় হিসাব ডেবিট লিখবা, এইখানে হচ্ছে 60,000 টাকা লিখতে হবে। আর তুমি এই যে 9,000 টাকা এটা কি করছো, ক্রয় করার সময় ব্যাট প্রদান করছো, আর ব্যাট প্রদান করলে ওইটা একটা ব্যয় হয়, তার জন্য এখানে ব্যাট চলতি হিসাব কি হবে, ডেবিট, কারণ এখানে ব্যয়টা হয়েছে ভ্যাটের কারণে। ব্যাট চলতি হিসাব এখানে কি হবে, ডেবিট। এখানে কত হবে, 9,000 টাকা। ওকে, এরপর তুমি ব্যাংকের মাধ্যমে টাকাটা দিচ্ছ কি, এই পুরো 69,000 টাকাই দিচ্ছ, তাহলে এখানে ক্রেডিট 69,000 টাকাই হবে। বুঝতে পারছো? এখানে তুমি পণ্য ক্রয় করছো ভ্যাট সহ চেকের মাধ্যমে। এখন পণ্য ক্রয় করলে ব্যয় হয়, তার জন্য ক্রয় হিসাব ডেবিট। এখানে পণ্য ক্রয় করছো তুমি 60,000 টাকার, আর ব্যাট হচ্ছে 9,000, এরকম টোটাল হচ্ছে 69,000 টাকা দিচ্ছ, তাহলে ব্যাটও তো তোমার ব্যয়, এই ব্যয়টাও কি হবে, ডেবিট। আর এখানে ব্যাংকের থেকে টোটাল কত টাকা দিচ্ছ, পণ্য ক্রয় বাবদ 60 আর হচ্ছে ব্যাটের 9,000, টোটাল 69,000 টাকা দিচ্ছ, তার জন্য ব্যাংক হিসাব ক্রেডিট 69,000 টাকা। আশা করি তোমরা এই লেনদেনটাও বুঝতে পারছো। এরপরে যদি আমরা পরবর্তী লেনদেন দেখি, এখানে আমাদের কি বলেছে, বলছে ব্যবসার ব্যবহারের জন্য যদি কোনো মণিহারি, তারপর হচ্ছে অফিস সরঞ্জাম অথবা কোনো স্থায়ী সম্পত্তি ক্রয় করলে ক্রয় হিসাব হবে না। আমরা এতক্ষণ শিখেছি কোনো কিছু ক্রয় করলে ক্রয় হিসাব ডেবিট, কিন্তু খেয়াল রাখতে হবে ব্যবসায় ব্যবহারের জন্য। এইটা আমি যদি পণ্য ক্রয় করে বিক্রয় করতাম তাহলে ক্রয় হিসাব আমার ডেবিট ঠিক ছিল, কিন্তু আমরা যদি যখন ব্যবসায় ব্যবহারের জন্য কখনো যদি বলে মণিহারি ক্রয়, অফিস সরঞ্জাম ক্রয় অথবা কোনো স্থায়ী সম্পত্তি যেমন দালান, আসবাবপত্র, যন্ত্রপাতি এরকম কিছু ক্রয় বলে, স্থায়ী সম্পত্তি ক্রয় বলে, তখন ক্রয় হিসাব তোমার ডেবিট লেখা যাবে না। ক্রয় পাইলেই যে ডেবিট না দিয়ে দিবে আল্লাহর নামে, ওইটা সবসময় মাথায় রাখা যাবে না। যখন কোনো কিছু ব্যবসায়িক প্রতিষ্ঠানে ব্যবহারের জন্য ক্রয় করবা, যেমন মণিহারি, আসবাবপত্র, যন্ত্রপাতি, অফিস সরঞ্জাম, তখন তোমাদের কিন্তু যা ক্রয় করবে ওই হিসাব নামে লিখতে হবে। ধরো তুমি যদি মণিহারি ক্রয় করো, ধরো ব্যবসায় ব্যবহারের জন্য মণিহারি ক্রয় করো, তাহলে ক্রয় হিসাব ডেবিট লেখা যাবে না, ব্যবহারের জন্য যেহেতু ক্রয় করছো এখানে লিখতে হবে মণিহারি হিসাব। কি লিখবা, মণিহারি হিসাব ডেবিট। আর ধরো এটা নগদে ক্রয় করলে, এখানে বলাই যেহেতু কোনো কিছু বলা নাই বাকিতে নাকি চেকে, তার জন্য ধরে নিলাম এটা নগদে ক্রয় করা হয়েছে, তাহলে এখানে লিখলাম নগদান হিসাব ক্রেডিট। ঠিক আছে, এখন মণিহারি ক্রয় করলে মণিহারি হিসাব ডেবিট ব্যবহারের জন্য। এখন ব্যবসার ব্যবহারের জন্য যদি অফিস সরঞ্জাম ক্রয় করে, তাহলে আমি এখানে কি লিখবো, অফিস সরঞ্জাম হিসাব ডেবিট, অফিস সরঞ্জাম হিসাব ডেবিট। এইভাবে যদি আমাকে বলে আসবাবপত্র ক্রয় করা হলো, আসবাবপত্র হিসাব ডেবিট। এইভাবে যদি আমাকে বলে দালান কোঠা ক্রয় করা হলো, দালান কোঠা হিসাব ডেবিট। এইভাবে যদি আমাকে বলে তোমার হচ্ছে অফিস সাপ্লাইজ ক্রয় করলো, অফিস সাপ্লাইজ হিসাব ডেবিট। এইভাবে যেই স্থায়ী সম্পত্তি ক্রয় করবে ব্যবসায় ব্যবহারের জন্য সেটা হচ্ছে ডেবিট হবে, বা যা ক্রয় করবে সেটা হচ্ছে ডেবিট হবে। আর যেভাবে ক্রয় করবে, ধরো নগদে ক্রয় করলে নগদান হিসাব ক্রেডিট, চেকে ক্রয় করলে ব্যাংক থেকে টাকা কমবে তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট, যদি ধারে ক্রয় করে তাহলে তোমার কি পাওনাদার সৃষ্টি হবে, পাওনাদার একটা দায় বৃদ্ধি পেলে ক্রেডিট। ঠিক আছে, আশা করি এটাও বুঝতে পেরেছো। এরপরে দেখো ক্রয়কৃত পণ্য মণিহারি হিসাবে ব্যবহৃত হলো, অর্থাৎ তুমি আগে কোনো একটা পণ্য ক্রয় করছো, ধরো তুমি স্টেশনারি বা লাইব্রেরির ব্যবসা করো, সেখানে তোমার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য বিক্রির জন্য ধরো কলম, খাতা এগুলো কিনেছো, পরবর্তীতে তুমি হিসাব কিতাবের জন্য সেখান থেকে কলম আর খাতা ব্যবহার করেছো। অর্থাৎ তুমি হচ্ছে যেটা ব্যবসা প্রতিষ্ঠানের জন্য ব্যবসা করার জন্য যেটা কিনে আনছিলা, ওইটা পরবর্তীতে তুমি ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবহার করছো, এটাই বলছে আর কি। ক্রয়কৃত পণ্য মণিহারি হিসেবে ব্যবহৃত হলো ব্যবসায়। তখন তোমরা কি করবা, যখন এই পণ্যটা তুমি ক্রয় করে আনছিলা ব্যবসার জন্য, তখন কিন্তু তুমি ক্রয় হিসাব ডেবিট লিখছো। এখন তুমি পরবর্তীতে এটা মণিহারি হিসাবে তুমি ব্যবসার প্রয়োজনে ব্যবহার করতেছো, তাই না? এখন তাহলে ওই যে ক্রয়কৃত পণ্য, এটা তো হ্রাস পাবে। তুমি যখন পণ্যটা ব্যবসার জন্য ক্রয় করে আনছিলা তখন কিন্তু লিখছো ক্রয় হিসাব ডেবিট, আর নগদে ধরো ক্রয় করলে নগদান হিসাব ক্রেডিট। এখন এই যে দিছিলা, ঠিক আছে, ধরো
20,000 টাকার পণ্য ক্রয় করে আনছিলা, সেখান থেকে 5,000 টাকার পণ্য যদি এখন মনিহারি হিসেবে ব্যবহার করা হয়, তাহলে ওই ক্রয়ের থেকে 5,000 টাকা মনিহারি হিসেবে আসবে না, মানে ক্রয় 5,000 টাকা হ্রাস পাবে। তাহলে এই যাবে দায়, আমরা জানি কোনো কিছু ব্যবসার ব্যবহারের জন্য ক্রয় করলে সেই হিসাবটা ডেবিট। এখানে যেহেতু ক্রয়কৃত পণ্য মনিহারি হিসাবে ব্যবহৃত হয়েছে, তার জন্য তুমি মনিহারি হিসাব ডেবিট করবে। আর ওই যে 20,000 টাকার পণ্য থেকে যখন ক্রয় করছিল তখন ক্রয় হিসাব ডেবিট লিখছিল, এখান থেকে 5,000 টাকা এখন মনিহারি হিসেবে ব্যবহার করতেছো, তার জন্য ওই ক্রয় হিসাবটা এখন কি হয়ে যাবে? ক্রেডিট। তাহলে এটা যাবে তা কি হবে? যেহেতু মনিহারি হিসাবে আমরা ব্যবহার করছি, তার জন্য মনিহারি হিসাব ডেবিট। আর এই পণ্যটা কোথা থেকে ছিল? এই পণ্যটা আমার ক্রয়কৃত পণ্য ছিল, এখন ক্রয়কৃত পণ্য ক্রয় হিসাবটা হ্রাস পাইছে, তার জন্য ক্রয় হিসাব ক্রেডিট। ক্রয় হিসাব কি হবে? ক্রেডিট। ওকে, ক্রয় হিসাব কি হবে? ক্রেডিট। এরপরে যেটা তারা দেখো এখানে বলছে বিজ্ঞাপন বাবদ অথবা প্রচারণা বাবদ পণ্য বিতরণ। আচ্ছা, বিজ্ঞাপন আমাদের জন্য কি একটা খরচ? বিজ্ঞাপন এর মাধ্যমে আমাদের প্রতিষ্ঠান থেকে টাকা অথবা পণ্যগুলো চলে যায়, তার জন্য এটা একটা ব্যয় বা খরচ। তাহলে বিজ্ঞাপন হিসাব তোমার ডেবিট, এই যাবে তার জন্য কি হবে? বিজ্ঞাপন হিসাব ডেবিট। কারণ তোমাকে আমি শিখিয়েছি কি কোনো ব্যয় সংগঠিত হলে বা ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট হয়। কোন কারণে ব্যয়টা হয়েছে? কিনা বিজ্ঞাপনের কারণে, তার জন্য বিজ্ঞাপন হিসাব ডেবিট। এখন এখানে কি বিতরণ করছো? পণ্য। এই পণ্যটা তুমি প্রতিষ্ঠানে কোথা থেকে পাইছো? যখন তুমি ব্যবসা শুরু করছো এই পণ্যটা ক্রয় করে আনছো, তখন লিখছিল ক্রয় হিসাব ডেবিট। এখন এই ক্রয়কৃত পণ্যটা তুমি বিতরণ করতেছো, মানে এই ক্রয়টা হ্রাস পাচ্ছে, তাই না? ক্রয় হ্রাস পেলে কি হবে? ক্রয় হিসাব ক্রেডিট। তাহলে বিজ্ঞাপন বা প্রচারণা বাবদ কোনো পণ্য যদি বিতরণ করো, বিজ্ঞাপন হিসাব ডেবিট, আর ক্রয় হিসাব কি হবে? ক্রেডিট। ক্রয় হিসাব ক্রেডিট। এই লাস্টের দুইটা খুব ইম্পর্টেন্ট, এটা একটু ব্যতিক্রম। এই লাস্টের দুইটা তোমরা খুব ভালোভাবে মনে রাখবা, উপরেগুলো আশা করি মোটামুটি একটু মনোযোগ দিলেই পারবা। লাস্টের দুইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা একটু মানে হচ্ছে বিবৃতিমূলক আর কি, এটা খুব ভালোভাবে মনে রাখবা। এরপর হচ্ছে আশা করি তোমরা হচ্ছে এখন পর্যন্ত যা বোঝাতে চেয়েছি সেগুলো বুঝতে পেরেছো। এরপরে আমি হচ্ছে পর্ব 7 নিয়ে আসব, সেখানে ক্রয় ফেরত, বিক্রয় ফেরত সংক্রান্ত জাবেদা এবং ব্যয় এবং আয় হলে কি, কোন হিসাব ডেবিট কোন হিসাব ক্রেডিট হবে, এই সব সংক্রান্ত বিষয় নিয়ে আসবো। তোমরা পরবর্তী ক্লাসও দেখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।